সো আমি স্লাইড থেকে বলি তাহলে আমার জন্য সুবিধা। দেখা যাচ্ছে স্লাইড? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে আচ্ছা, ভাই। আমি বেসিক্যালি আমি কিভাবে ট্রেড করি বা আমার টোটাল পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছি। সো এটা এমন না যেটা খুব ভালো কিছু। সো আপনারা মানে কমেন্ট থাকলে অবশ্যই করবেন, আমার জন্য বেটার হবে। সো নর্মালি আমি যখন শুরু করছি ইনভেস্টমেন্ট, আমি বোঝার ট্রাই করতেছি যে কি কি অ্যাপ্রোচে ইনভেস্ট করা যায় মার্কেটে। তো আমার কাছে মনে হয়েছে মানে অনেক রকমের নাম আছে স্ট্র্যাটেজির, বাট বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে তিনটা ক্যাটাগরি। প্রথমত প্রফিট ম্যাক্সিমাইজেশন, যেখানে ইনভেস্টরের টার্গেট থাকে যতটুকু পসিবল হাই প্রাইসে বিক্রি করা। সেকেন্ড যেটা সেটা হচ্ছে লস অপটিমাইজেশন। লস অফ অপটিমাইজেশন স্ট্র্যাটেজি গুলোর টার্গেট হচ্ছে যে আমার প্রফিট যাই হবে না কেন সমস্যা নাই, কিন্তু আমি চাইবো যে আমার পোর্টফোলিও থেকে লস না হোক। আমি অলওয়েজ ট্রাই করবো যে লস থেকে বের হয়ে আসতে এবং প্রফিট প্রিজার্ভ করতে। আমার প্রফিট যদি একটা সার্টেন অ্যামাউন্ট হয়, আমি দ্রুত ওখান থেকে প্রফিট নিয়ে ওটাকে আমি পোর্টফোলিওকে মানে প্রফিটটাকে প্রিজার্ভ করে ফেলবো, কোনোভাবে যাতে আমার প্রফিট লস না হয়। ফর এক্সাম্পল আমরা অনেক সময় করে কি, একটা জায়গায় ট্রেড করে আমরা ধরেন $1,000 লাভ করলাম, পরবর্তীতে আমরা ট্রু গ্রিডি হয়ে যাই, আরো বেশি ইনভেস্ট করি আর একটু রিস্ক নিয়ে, তখন দেখা যায় উল্টা আরো লসে চলে গেলাম। সো এটা হচ্ছে লস অপটিমাইজেশন স্ট্র্যাটেজিতে এরকম না করা। আর থার্ড যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে গ্যাম্বলিং। এটা শুনতে হাস্যকর মনে হলেও এই স্ট্র্যাটেজি অনেকেই ফলো করে, যে শুনতেছে যে এই স্টকটা হাইপ আছে, এটা কিনে ফেলি, বা এই 5টা স্টক আছে যেগুলো ভবিষ্যতে বাড়তে পারে, এখন যদিও বা কোনো ইন্ডিকেশন দেখা যাচ্ছে না, সো আমি 5টা কিনে ফেললাম, যদি দুই একটা যদি বাড়ে তাহলে হয়ে গেল আমার প্রফিট, আর না হলে নাই। এখন অনেকেই বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক বা না জেনে হোক, গ্যাম্বলিং করে স্টক মার্কেটে। কেউ আছে, কিছু কিছু লোক আছে যারা ধরেন ইনফর্ম গ্যাম্বলিং করে, যে আমি 5টা কিনবো, এই 5টাই আমার কাছে হাই পটেনশিয়াল মনে হচ্ছে, সো আমি আমি আশা করতে যদি এই 5টা থেকে যদি একটা দুইটাও যদি আমাকে প্রফিট দেয় 1 বছর পরে বা 2 বছর পরে, তাহলে আমি বাকি 4টা লস আমার কভার হয়ে যাবে এবং আরো বেশি প্রফিট হবে। বাট রিটেল ইনভেস্টর আমরা অনেকে যেটা করি, শুধুমাত্র বিভিন্ন পোস্ট দেখে এবং হাইপ দেখে গ্যাম্বলিং এ চলে যাই, যে এটা কমতে পারে এটা কিনে ফেলি, এটা বাড়তে পারে এটা কিনে ফেলি, এরকম। সো এই তিনটে স্ট্র্যাটেজি মানে অ্যাপ্রোচ নর্মালি না হয়। এই তিনটার মধ্যে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে লস অপটিমাইজেশন। আমি যেহেতু ছোট ইনভেস্টর, আমার টার্গেট থাকে আমার প্রফিট খুব বেশি হোক না হোক, আমার যাতে পোর্টফোলিও খুব একটা কমে না যায়। আমি ধরেন 3 মাস কষ্ট করে যে টাকা আর্ন করছি বুঝে শুনে, সেটাকে যাতে আমি হারাই না বসি পরবর্তী আবার 1 সপ্তাহে ভুল করে কোনো একটা। সো প্রফিট ম্যাক্সিমাইজেশন যখন স্ট্র্যাটেজি থাকে, ওখানে যেটা ফলো করা হয় সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করে বাই এন্ড সেল করা হয়। সাপোর্টে কেনা হয় এবং রেজিস্ট্যান্স পর্যন্ত ওয়েট করা হয়, একটা সার্টেন রেজিস্ট্যান্সে রিচ করলে এবং অন্যান্য ইন্ডিকেটর দেখে সেল করা হয়। এখানে কোনো টার্গেট সেট প্রাইস থাকে না যে আমি 10% প্রফিটে সেল করবো বা 15% প্রফিটে সেল করবো, এরকম না। এখানে টার্গেটটা থাকে যে আমি রেজিস্ট্যান্স দেখবো, চার্ট দেখবো, ওই হিসেবে বিক্রি করে দিব। সো এখানে যেটা সমস্যা হয় বা এই স্ট্রেজে আমি যে কারণে নিই নাই আমার আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এটা টাইম কনজিউমিং। টাইম কনজিউমিং বলতেছে এই কারণেই যে আমাকে দেখতে হয় রেগুলারলি, অ্যালার্ট দিয়ে হোক যেভাবেই হোক, আমাকে রেগুলারলি ইন টাচ থাকতে হয় যে এটা আসলে চার্ট কিভাবে চেঞ্জ হচ্ছে মার্কেটের সঙ্গে, রেজিস্ট্যান্সকে আসলে ব্রেক করতেছে কিনা বা ব্রেক করতে গিয়ে ব্যাক করতেছে কিনা ওয়েট করতে হয়। সো এটা একটা বিষয়। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অলওয়েজ আমাকে অ্যালার্ট থাকতে হচ্ছে। আমি রেজিস্ট্যান্স যখন যদি আমার স্টক মার্কেট একটা সার্টেন রেজিস্ট্যান্সে পৌঁছায়, আমি ওখানে গিয়ে দেখতে হচ্ছে যে এটাকে এটা ব্রেক করতে পারবে কি পারবে না, ভলিউম কি হচ্ছে কি হচ্ছে না। সো এটা যদি সময় দেওয়া যায় এটা অবশ্যই ভালো। সমস্যা হচ্ছে আমরা যেহেতু অন্যান্য কাজ করি, তো সবসময় দেখা হওয়া সম্ভব হয় না। তো এমন হয় যে অনেক সময় যে ভালো একটা পার্সেন্ট গেইন হওয়ার পরেও পরবর্তী 1-2 ঘন্টায় সেল অফের কারণে আবার অনেক ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আবার ওয়েট করা লাগতেছে পরবর্তী সেলের সুযোগের জন্য। এখন লস অপটিমাইজেশনের যেটা হচ্ছে মেইন টার্গেট লস রিডিউস করা বা রিস্ক কমানো। সো রিস্ক কমানো বলতে যেটা মিন করতেছি, আমি অলওয়েজ আমি ট্রাই করি এমন একটা স্টক চুজ করতে যেখানে আমার কম্পারেটিভলি রিস্কটা কম। যদি আমার গেইন কম হলে হোক সমস্যা নেই, কিন্তু রিস্ক আমার কম থাকবে। দুটার মধ্যে একটা ব্যালেন্সিং করা। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে যখন আমার প্রফিট হবে, ফর এক্সাম্পল ধরেন আমার টার্গেট হচ্ছে এই স্টক থেকে বা এই টিকেট থেকে 10-15% প্রফিট হলে আমি সেল করে দিব। ধরেন আমার টার্গেট হচ্ছে 15% প্রফিটে সেল করা।
সো যখনই 50% প্রফিট হবে আমি ওইটা সেল করে ফেলবো। সো যেহেতু আমি আমার টার্গেট প্রাইসটা আমি আগে থেকে জানি যে কততে সেল করব, সেহেতু আমি আগে থেকে একটা সেল লিমিট অর্ডার দিয়ে রাখতে পারতেছি। আমাকে বসে বসে দেখা রাখতেছে না আর রেগুলারলি যে আমি কখন সেল করবো বা কখন সেল করব না। আরেকটা হচ্ছে সেল করার সময় যদি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের নলেজ থাকে, তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব যে রেজিস্ট্যান্স দেখে ওভাবে একটা টার্গেট সেট করা। আর ফাইনালি সেটা হচ্ছে যে যেটা এটার মানে ড্রব্যাক হইতে পারে, যেটা ম্যাক্সিমাইজ প্রফিট হয়তো দিবে না। সো ম্যাক্সিমাইজ প্রফিট দিবে না বলতে অনেক সময় এমন হতে পারে যে সুইং এ আপনি একটা টিকেট কিনলেন খুবই ভালো, আপনার টার্গেট হয়তো 20%, কিন্তু সেল করে দেওয়ার পর দেখবেন যেটা 50%, 60% বা 70% বা আরো বেশিও গেছে, আপ হয়েছে। সেক্ষেত্রে আপনি প্রফিটটা পাচ্ছেন না, ওই প্রফিটটা আপনি হারাচ্ছেন, কারণ আপনি আগে থেকেই প্রি ডিটারমাইন্ড প্রাইসে সেল করে দিচ্ছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমি স্টিল আমি আমার প্রফিটে সেল করতেছি, সো আমি হ্যাপি। এরপরে যেটা সেটা হচ্ছে যদি লং হোল্ডের প্ল্যান থাকে, যে ধরেন আমার টার্গেট হচ্ছে 2 মাস বা 3 মাস পরে সেল করা না, আমি চাচ্ছি স্টকটা হোল্ড করব 2 বছর 3 বছর, এটা খুবই পটেনশিয়াল। সেক্ষেত্রে লস অপটিমাইজেশন স্ট্র্যাটেজিটা ওই কাজের জন্য না। ওটা হচ্ছে আমি কিনবো, কিনে ফেলে রাখবো। আমি এখানে আমার কোনো টার্গেট প্রাইস নাই, আমি ওয়েট করে দেখবো যে কবে গিয়ে এটা একটা ভালো একটা অবস্থায় আসছে, তখন গিয়ে আমি সেল করবো বা কি করবো ডিসিশন নিব। এখন আমি এক্সপ্লেন করি যে আমি কেন লস অপটিমাইজেশনে যাচ্ছি। সো আমার বেসিক যে টার্গেট থাকে যে 15% থেকে 20% প্রফিটে সেল করা কোনো একটা স্টক। এখন ধরেন আমার ইনিশিয়াল ধরেন শুরু করছি আমি $1000 দিয়ে ইনভেস্টমেন্ট, আমার টার্গেট 15% করে গ্রো করা প্রতি 2 মাসে। এখন ফর এক্সাম্পল, এটা জাস্ট এক্সাম্পল টাইম, আমি ধরেন জানুয়ারিতে আম, শুরু করলাম আগেই, এখন জানুয়ারিতে শুরু করলাম। এখানে যেটা আছে যে 1150 টাকা, এটা হচ্ছে 15% $1000, এটা হচ্ছে আমার টার্গেট প্রাইস। আমার গেইন হবে 15% এবং আমি সময় নিচ্ছি 2 মাস। সো আমার ইনিশিয়াল টার্গেট হচ্ছে আমি 2 মাসের মধ্যে 15% প্রফিট করব আমার ইনভেস্টমেন্ট থেকে। এখন ধরেন এটা হইতে পারে আমার অ্যাচিভ ডেট 2 মাসের আগে আসতে পারে। সো এটা কাইন্ড অফ জার্নাল, আমি এভাবে আমার সবগুলা মানে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হিসেব রাখি। সো ধরেন আমার মার্চ পর্যন্ত ওয়েট করা লাগলো না, আমার ফেব্রুয়ারি 10 তারিখে আমার হয়ে গেল 15% বা বেশি। সো আমি তখন কি করি, আমি নতুন করে আবার সেকেন্ড স্টেপে চলে যাই, যে আমার তাহলে এখন কারেন্ট টার্গেট ব্যালেন্স হচ্ছে 1322 টাকা করা বানানো আমার পোর্টফোলিও, এবং ওইটা আমাকে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট ছিল $1000, সেখান থেকে 32% প্রফিট দিবে। আর এটা হচ্ছে 1150 টাকা থেকে আবার 15% প্রফিট। সো এভরি ইটারেশনে আমার গেইন গোল হচ্ছে 15% করে পোর্টফোলিও গ্রো করা। সো এখানে আমার আগে আবার টার্গেট ডেট 2 মাস, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। দেখা গেল যে ওই সময় ধরেন মার্কেট খুব ভালো ছিল, আমার 2 মাস দরকার হয়নি, আমার মাত্র 18 দিনেই আবার আমার পোর্টফোলিও অ্যাগেন 15% গ্রো হয়েছে। সো আমার এখন $1322 হয়ে গেছে ফেব্রুয়ারির 28 তারিখে। সো এটা আমার গেইন হলো। নেক্সট টার্গেট যেহেতু আমার গেইন হয়ে গেছে, তো পরের দিন থেকে আমি আবার টার্গেট শুরু করি, যে নেক্সট টার্গেট হচ্ছে আমার $1520 বানানো। এটা আমাকে ইনিশিয়াল $1000 থেকে 52% গেইন দিবে। আর আগের যে প্রাইস ছিল 1322 থেকে 15%। এখানে আমার টার্গেট হচ্ছে মে পর্যন্ত যাওয়া। এখন যেটা হয়েছে যে আমার সিলেকশন ধরেন ভুল ছিল, আমি ওই প্রফিট করতে পারি নাই। এবং আমার যেটা হয়েছে আমি হোল্ড করতেছি, কিন্তু আমার ধরেন 25% লস হয়ে গেল। মেয়ের 1 তারিখ যখন আসলো আমি দেখলাম যে আমার 25% ডাউন আগের প্রাইস থেকে। সো তার মানে আমার মেয়ের 1 তারিখে আমার ব্যালেন্স থাকতেছে 991 টাকা, যেটা আমার 1000 থেকেও কমে গেল। এখন এই জিনিসটা হোক আমি এটা চাই না। আমি চাই না যে যদি আমার কখনো যদি একটা রং সিলেকশন হয় বা মার্কেট যদি ডাউন ট্রেন্ডে হয়, আমি আমার যে নেক্সট টার্গেট ডেট, ওই টার্গেট ডেটে আমি কোনোভাবে যে লস করে কমে যাক আমার মানে আগের কোনো ব্যালেন্স থেকে, এটা আমি চাই না। সো আমি যেটা চাই সেটা হচ্ছে লস তো হইতেই পারে, লস আমি এড়াইতে পারবো না, কিন্তু যদি হয় ওটাকে আমি লিমিট করতে। সেজন্য আমি কি করি, আমি অলওয়েজ স্টপ লস ইউজ করি, যে 8% to 10%। কারণ আমি মনে করি একটা স্টক আমি যখন কিনছি তখন আমার চিন্তা ভাবনা এরকম থাকতেছে যে আমি বুলিশ, এই স্টকটার প্রাইস বাড়বে। এখন যদি এমন হয় যেটা প্রাইস না বেড়ে কমে গেল হুট করে যে 2 মাসের মধ্যে, এবং সেটা হতে পারে মার্কেট হয়তো ডাউন ট্রেন্ডে গেছে, হোয়াট এভার,
আমি যখন কিনতেছি তখন তো আমার কাছে এই ইনফরমেশন ছিল যে মার্কেট আগামী মাসে ডাউন ট্রেন্ডে যেতে পারে বা কিছু একটা হতে পারে। সো জানার পরেও আমি যদি ইনভেস্ট করে থাকি তার মানে আমি তখন বুলিশ ছিলাম। এরপরেও যদি প্রাইস কমে তার মানে হচ্ছে কিছু একটা আমি মিস করতেছি, যেটা আমি আগে চিন্তা করি নাই, আমার প্ল্যানের সঙ্গে যায় নাই। সো আমি তখন কি করি, আমি লস 10%-এর মধ্যে ট্রাই করি যে সেল করে দিতে। নর্মালি 5%-এর বেশি যদি ডাউন হয়ে যায় আমি এটাকে অ্যালার্ট হিসেবে নিই, এরপর আমি 8 থেকে 10%-এর মধ্যে সেল করে দেওয়ার চেষ্টা করি। তো এটা করলে যেটা হয়, যেখানে আমার হয়তো হোল্ড করলে যদি 25% ডাউন হতো তখন 991, সেক্ষেত্রে আমি 1190 টাকায় বের হয়ে আসতেছি। আর একটা বিষয় যেখানে, সেটা হচ্ছে এখানে 991 টাকা যদিও বা আমার আছে, কিন্তু এটা এখন আমার স্টকে ইনভেস্টমেন্ট, আমি বের হই নাই। এখানে কিন্তু এই টাকাটা কাইন্ড অফ, এক্সকিউজ মি, এখানে এই টাকাটা আমার কাছে ক্যাশ হয়ে আছে এখন। সো আমি রিইটারেট করে অ্যাগেইন নতুন করে কিছু একটা ইনভেস্টমেন্টের চিন্তা করতে পারি। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, সো এই কারণে আমি অলওয়েজ স্টপ লস ইউজ করি। এবং ফ্র্যাঙ্কলি গত যে ক্র্যাশ গুলো হয়েছে এবং ডাউন হয়েছে মার্কেট, স্টপ লসের কারণে আমি অনেকটুকুই বেঁচে গেছি। যে আমার ইনিশিয়াল যে প্রফিট ছিল জানুয়ারি এবং ডিসেম্বরে, ওটা আমি খুব একটা হারাইনি। এখন এটা ডাউন সাইডও আছে। ডাউন সাইড যেটা হইতে পারে সেটা হচ্ছে ধরেন লং হোল্ডের জন্য এটা কাজ করতেছে না। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে যে ঘন ঘন সেল যদি করেন আপনাকে আবার নতুন করে কিনতে হচ্ছে, এবং ট্যাক্সের নিয়ে কিছু হয়তো কাহিনীও হইতে পারে। বাট যেটা গুড থিং সেটা হচ্ছে যে আপনার প্রফিটে প্রিজার্ভ থাকতেছে। আপনি মার্কেট ক্র্যাশ হওয়ার জন্য যে স্ট্রেস এবং আপনি যে নতুন করে রিগেইন হওয়ার জন্য ওয়েট করবেন সেটা করা লাগে না। ফর এক্সাম্পল আপনি দেখেন 25% যদি ডাউন হন আপনার টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে স্টপ লসের ডেফিনিশন কি। স্টপ লস হচ্ছে যে ধরেন আমি আগে থেকেই কন্ডিশনাল সেল আর কি, এটা মোটামুটি সব ব্রোকারে দেওয়া যায়। যে ধরেন আমি একটা জিনিস কিনলাম 100 টাকা করে, এটার প্রাইস যদি 10% কমে যদি 90 টাকাতে চলে আসে তাহলে আমি এটা বিক্রি করে দিব। আর যদি 10% যদি না কমে তাহলে আমি সেল করব না। এটা হচ্ছে স্টপ লস অর্ডার, জাস্ট কন্ডিশনাল অর্ডার, যে প্রাইস কিরকম ডাউন হলে আমি সেল করব। অনেকটা লিমিট সেল অর্ডারের মতো, যে একটা স্টকের প্রাইস যদি 120 টাকা হয় আমি সেল করে দিব, ওইরকম। এটা জাস্ট কমলে কত কমলে আমি সেল করে দেবো সেটা আগে থেকেই ডিফাইন করে রাখা। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে যখন দেখেন 25% যদি ডাউন হয়ে যায় হুট করে পোর্টফোলিও 991 টাকা, আমাকে আমার যে ইনিশিয়াল যে সিচুয়েশন ছিল জানুয়ারি, ও জানুয়ারিতে নিয়ে চলে যাচ্ছে একদম। যে আমার প্রায় 3 মাসের যে কষ্ট, বা সরি 3 মাস না আসলে এক্স্যাক্টলি 5 মাস মোটামুটি, বা 4 মাস, ওই 4 মাসের কষ্ট পুরাই শেষ। হ্যাঁ, কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ, সেল অর্ডার দিয়ে দিচ্ছি আমরা, কিন্তু কন্ডিশনাল সেল অর্ডার অটোমেটিক্যালি হবে এটা যখন আমার স্টক প্রাইস ফল করবে। সো আমি জাস্ট দেখানোর জন্য যে কিছু কোশ্চেন আসছিল আমার এখানে। ওকে, সো এটা হচ্ছে কাহিনী। এবং আমি চাই না যে এটা যখন ফল করে 25% ফল শুনতে কম মনে হলেও আসলে কিন্তু অনেক ফল করে, এবং অনেক কষ্ট বা অনেক গেইন আসলে একদম ওয়াইপ করে ফেলে। সো এখন আমার এরপরে যে নেক্সট স্টেজে থাকে। ইয়াসিন, আমার একটা কোশ্চেন আছে। জি ভাই। ধরো তুই 15% লসে সেল করলা, তোমার হলো 1100 কত, 1150 সামথিং। তারপর তুমি তো ওই টাকাটা নিয়ে বসে থাকবে না, তুমি তো আবার আরেকটা স্টক কিনবা, রাইট। রাইট? ওইটা যদি তুমি আবার 15% লস করো, হ্যাঁ, দেন তবে আরো ওকে, 15% লস হলো, দেন তুমি আবার আরেকটা কিনলা, তার মানে তুমি শর্ট টার্মে কিন্তু বারবার লস করতেছো, কারণ মার্কেট ডাউন। ওকে ভাই, মার্কেট এখন ডাউনই ছিল, এখানে তাই না? কিন্তু মার্কেট যদি আপ হয় Right. সেই ক্ষেত্রে, সরি আমি কথা বলতে পারতেছি না, বাচ্চা কান্না করতেছে। না, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি, আপনার পয়েন্টটা। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমি যদি আবার কিনি আবার আমার লস হচ্ছে, আবার কিনলে আবার লস হচ্ছে, কিন্তু হুট করে যদি মার্কেট আপ করে তাহলে আমি সেটা তো হারাচ্ছি, রাইট? এবং এটা তাহলে কিভাবে হচ্ছে কাহিনী আমার এখানে। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। আপনি যখন একটা স্টক কিনেন তখন কি আপনি ইন্ডেক্স মার্কেটটা ফলো করেন, যে মার্কেটের ট্রেন্ডটা কি সেটার উপর বেসিস করেও কি, মানে ধরেন আপনি বায়োটেকনোলজির একটা স্টক কিনলেন, সেই ক্ষেত্রে কি ওদের সেক্টরটাকে আপনি দেখার চেষ্টা করেন কিনা, যে ওদের সেক্টর অনুযায়ী আপনার স্টকটা পারফর্ম করবে কিনা, মানে এই আমি ধরনের? ট্রাই করি। আচ্ছা। আমি নর্মালি, যদি আমি পাই, আমি তো এখন নতুন ইনভেস্টর,
পুরোপুরি নিজের স্ট্র্যাটেজি নিজে ফলো করতে পারি না সবসময়, কিন্তু আমি যেটা ট্রাই করি পুরো ডিউ ডিলিজেন্স করতে। এবং আচ্ছা, একটা স্টক যখন আমি কিনি তখন আমি কখন সেল করব, কত সেল করব, কত প্রাইসে সেল করব, সবগুলো তখন লিখে ফেলি কেনার সময়, যে এটা যদি বুঝতে পারছি। 10% ফল করে আমি কি করব, যদি 10% বাড়ে কি করব, মানে ফুল হুম, প্ল্যান লিখে তারপর আমি আগানোর চেষ্টা করি। নাইস, দ্যাটস আ ভেরি গুড প্ল্যান অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন এখানে আমি আবির ভাইয়ের কোশ্চেনটার উত্তর দিই। উনি বলছে আবার কিনলাম আবার ফল করলো। এখন দেখেন আমার যখন সেল অফ হয়ে গেল 10% লসে, 1190 টাকা আমার কাছে আছে, এখন আমি যখন কিনবো আমি কিন্তু নতুন করে আবার মার্কেট অ্যানালাইসিস করে নতুন করে আরেকটা টিকার কিনতেছি, ওটা ফল করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় ওইটা আমি পেপার ট্রেডিং করে দেখছি, ওইটা ফল করার থেকে যেটা আমরা অলরেডি ফল করে গেছে সেটা কিন্তু আবার ফল করতে পারে, আরো ফল করতে পারে এটা হোল্ড করলে। আমি কিন্তু সার্টেনলি বলতে পারি না যে আমার 10% লসের পরে ওটা লস হবে না, ওটা কিন্তু আরো 10% লস করতে পারে, আরো 15% লস করতে পারে, কারণ ওটার টেকনিক্যাল চার্ট তখন কোন জায়গায় আছে আমি জানি না, মানে আমাকে আবার দেখতে হবে। সো এক্ষেত্রে আমি এটা কি না হলে বলি যে তুমি আমার একটা অটোমেটিক, সাপোর্টেই তুমি সেল করে দিলা, লেটস সে তোমার আমি একটা তো সাপোর্ট আছে আর 2% নিচে, তুমি এখানে সেল করলা, আবার 2% নিচে গিয়ে সেটা আবার আপ হওয়া শুরু করলো, কিন্তু তুমি আরেকটা হ্যাঁ, স্টক কিনলা, সেটা হচ্ছে আলটিমেটলি কোনো সাপোর্ট নাই, সেটা আরো ফল করা শুরু করলো, আরো আরো 15%। কিন্তু তার এটা তো মানে আমি হচ্ছে করবো তুমি না। যেটা 2% এর নিচে গিয়ে আবার আপ হওয়া শুরু করতো আগের স্টকটা, তুমি সেটা না করে তুমি করলে কি আরেকটা স্টক কিনে আরো 10% ডাউন করলা। এটা তো আমি করবো না আবির তো এই যে ভাই, কারণ এই আমি জন্য তো ইনফর্ম সাপোর্টটা ট্রেড হচ্ছে করবো ইম্পর্টেন্ট। না। আমি বললাম যে আমি তো এটা করবো না, আমি যখন আবার আরেকটা কিনবো ওটা তো আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করেই কিনবো। আমি তো এমন কোনোটা কিনবো না যেটা ডাউন ট্রেন্ডে আছে বা মাঝপথে আছে, যেটা সাপোর্টে রিস্ক করতে ওটাই কিনবো। ইভেন যেটা শেয়ার যে স্টক আমার সেল হয়ে গেছে ওটাও আমি কিনতে পারি, যেটা মনে হয় যে ওইটা এখন একটা সাপোর্ট পাইছে, ওটা আবার বাড়বে, তাহলে আমি ওইটা আবার এগেন কিনতে পারি, ওটা কিন্তু আবার আমার সমস্যা নাই। কিন্তু নর্মালি যেটা হয় 8% বা 10% সাপোর্ট খুব কমই থাকে। ম্যাক্সিমাম পেনি স্টক যখন ফল করে 15% 20% পর্যন্ত ফল করে অন এভারেজ, লিস্ট আমি গত কয়েক মাসে যা দেখছি। তো তো সেই আপনি ক্ষেত্রে আমার মনে আপনার হচ্ছে করে। আপনার এই স্ট্র্যাটেজিটাকে আপনি কি পেনি স্টকের ক্ষেত্রে ইউজ করেন, নাকি যেগুলো আপনার রিনাউন্ড স্টকস আছে সেগুলোর ক্ষেত্রে আপনি ইউজ করেন? আচ্ছা, নর্মালি পেনি স্টকে আমি রিলায়েন্স স্টক খুব একটা বাই করি না এখনো। আচ্ছা, আমরা আমরা ম্যাক্সিমাম স্টকে আমি ট্রাই করি 10 টাকার কমে কেনার, যেটা ধরো বুঝতে পারছি। তোমার থেকে শেখা যে স্ট্র্যাটেজি। হুম, আচ্ছা, তো আমি আমি আরেকটা আরেকটু এক্সাম্পল দেই, রিসেন্টলি যে এনামুল যে টিজিবির কথা বললো, টিজিবি আমি 190 তে কিনছি, সেটা কিন্তু কমে কমে 170 তে গেছিল, তার মানে অলমোস্ট কত পার্সেন্ট ডাউন। আমি যদি স্টপ লস দিতাম 175 এ, তাহলে কিন্তু আমি অলরেডি লস করতাম, কিন্তু আমার টিজিবি কিন্তু এখন 2 পয়েন্ট সামথিং আছে, আলটিমেটলি কিন্তু হুম। আমি প্রফিট আছি। তার মানে স্টকটা যদি ভালো হয়, এটা যদি লসও করে 10%, ইট উইল গো আপ, আমার মনে হয় ইয়াসিন ডিপেন্ড ভাই অন ওইটাই লাইক বলতেছে। স্টক কোয়ালিটি। আমার মনে হয় ইয়াসিন ভাই ওইটাই বলতেছে, আপনি যদি চার্ট প্যাটার্নটা যদি বুঝেন সেটার উপর বেসিস করে হয়তো বা আপনি জিনিস মানে মানে আপনি ডিসিশনসটা নিতে পারেন। যেমন টিজিবির ক্ষেত্রে আপনি যদি স্টপ লস দেন, এটা আচ্ছা, মানে এটা এটা খুবই কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে টিজিবি স্টকস হচ্ছে আপনার টোটালি হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড, তারপরে হচ্ছে মানে এটার মুভমেন্টটাও কিন্তু ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার কি বলে এটাকে মানে ইউরেনিয়াম মার্কেট প্রাইসের উপরে, যার কারণে হয়তো 20-25 সেন্টসের যেই মুভমেন্ট আমরা দেখতেছি এটা একসেপ্টেবল হয়। কিন্তু বায়োটেকনোলজিস বা ভাইয়ের যে বেসিক স্ট্র্যাটেজিটা আমি দেখতেছি, আমার মনে হয় বায়োটেকনোলজিস এর ক্ষেত্রে ওনার স্ট্র্যাটেজিটা ইটস মেক সেন্স ইন টার্মস অফ দ্যাট। হ্যাঁ বায়োটেকের ক্ষেত্রে কাজ আচ্ছা, করবে, আরেকটা হচ্ছে যে স্টকের মনে করো কোনো ধরনের ফান্ডামেন্টাল ভালো না, সেটার জন্য কাজ করবে। বাট আমি আমার আমি আমার একটা ট্রাই ওভারঅল করি। আপনার স্ট্র্যাটেজিটা আমার খুবই ভালো লাগছে, বিকজ আপনি যেভাবে জিনিসপত্রগুলো ক্যালকুলেশন করতেছেন আগে মার্কেটে ঢোকার আগে, ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি আমি আরেকটু এলাবোরেট করি। আমি আসলে পেপার ট্রেডিং করছি প্রচুর, আমি যারা দেখছি এটা মোটামুটি সব স্টকে কাজ করে, দুই একটার জন্য কাজ করে না। এটা কেন আমি বলি, এখন মনে হইতে পারে যে ফল করছে আবার উঠে যাবে। হ্যাঁ, ফল করলে আবার উঠে তো যেতেই পারে। সেটা আমি আগেই যখন আমার প্ল্যান রেডি করতে তখন কিন্তু আমি জানি যে ধরুন টিজিবি টিজিবি আমি হয়তো চার্ট ওয়াইজ বুঝতে পারি যে এটা যদি ড্রপও করে হয়তো 15% ড্রপ করে আবার রিবাউন্ড করতে পারে। সেটা যদি আমি আগে থেকে জানি সেক্ষেত্রে আমি এটা স্টপ লস 10% দিব না, ওই সাপোর্টে 15% দিব, রাইট? আর হ্যাঁ, কিন্তু এটা বুঝতে পারছি। ডিপেন্ড ভাই করতেছে একটা আমার প্রশ্ন। হ্যাঁ, জি ভাই, মানে আপনার এই স্ট্র্যাটেজির মানে একটা জিনিস নিয়ে মানে আমার একটু মানে প্রশ্ন আছে, যে আপনি যখন মানে এই যে 10-15% প্রফিট হলে আপনি অটো সেল করে দিবেন, এটা আপনি ঠিক করে রাখছেন,
কিন্তু আপনার যে আপনি স্টকটা কিনছেন, তো এখানে দেখেন আপনি প্রতি স্টকে আপনি মোটামুটি আপনি রেডি যে আপনি 10% আর থেকে 15% লস নিতে আপনি রেডি প্রতি ট্রেডে। কিন্তু আপনি প্রফিটের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রফিটটাকে আপনি ক্যাপ করে রাখতেছেন 15-এ। মানে এটা কি একটু বেশি হওয়া উচিত কিনা? এটা ডিপেন্ড করে, এটা তো আমি এক্সাম্পল সেখানে 15% দিছি পার 2 মান্থ। পার 2 মান্থে 15% পোর্টফোলিও গ্রো করা কিন্তু অনেক কঠিন। এটা কিন্তু ইজি না। নরমালি আইডিয়াল কেস হচ্ছে 10%। অনেক সময় আমি 20% সেট করি, স্টক টু স্টক ডিপেন্ড করে চার্ট ওয়াইজ। বাট 15% আমার কাছে কম মনে হয় না। আমি শিওর না যে কতজনের পক্ষে সম্ভব, আমার পক্ষে আসলে সম্ভব কিনা প্রতি 2 মাসে 15% করে গ্রো করা অন এভারেজ। এটা টাফ। এটা টাফ। মার্কেট, So, এটা মার্কেটের যেমন আমার ওভারঅল যে রিটার্ন গুলো থাকে, দেখা যায় আমার 3 মাসের যদি ভালো স্টক পাই ওই একটা স্টক দিয়ে কিন্তু 100% রিটার্ন চলে আসে। আর আমি তো আমার সবগুলো টাকা তো এই স্টকটার উপর ইনভেস্ট করতেছি না। যখন আমি ডাইভার্সিফাই করে ফেলি তখন আমার কিন্তু রিটার্নটা কিন্তু কমে যায়। তো ওই জিনিসটাকে ওই প্রফিটটা তোলার জন্য 100% রিটার্ন আনার জন্য দেখা যায় আমার বাকি অ্যাসেট ক্লাস গুলোতেও কিন্তু আমার ইনভেস্ট করার দরকার হয়। যদি আপনার অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট যদি কম থাকে, সাপোজ ধরুন আপনার কাছে $2000 ইনভেস্ট করতেন বা $5000 ইনভেস্ট করতেছেন, সেক্ষেত্রে আপনি একটা স্টক কিনে কিন্তু ভালো যদি স্টক পান ওইটা কিনে 1 বছর 6 মাস বা তার বেশি যদি রাখেন আপনি 100% রিটার্ন আনতে পারতেছেন। কিন্তু যখন আপনার অ্যামাউন্টটা বড় হয়ে যায়, যখন ডাইভার্সিফাই করে ফেলেন, তখন আপনার পার্সেন্টেজটা কমে যায়। তখন 15% না 10% আমারটা অনেক টাফ হয়ে যায়। আচ্ছা, সো আমি আরো এক্সপ্লেইন করি আমার যে স্ট্র্যাটেজি। আচ্ছা ইয়াসির ভাই, একটা কুইক কোশ্চেন ছিল যে আপনি বললেন যে স্টপ লস লাইক 8 to 10, রাইট? এরকম কি করা যায় যে সাপোজ স্টপ লস এন্ড বাই লাইক 8 to 10 এ সেল, আবার যদি 15% ফল করে তখন আবার বাই, এরকম কিছু করা যায়? অটোমেটিক ট্রেড করা যায়, অনেকগুলা প্ল্যাটফর্মে সাপোর্ট করে। আমি কখনো করি নাই, কিন্তু স্টপ লস এন্ড বাই মানে পারচেজ একসাথে তিনটা করা যায়। যেমন টিওএস এ করা যায়, অনেকেই করে। হ্যাঁ করা যায়, বাট এটা রিস্কি। এটা হয়তো ভাই আপনার তো দুইটা সেপারেট অর্ডার ক্রিয়েট করা লাগবে, যে একটা হলো স্টপ লস অর্ডার আর একটা হলো বাই অর্ডার, মানে লিমিট বাই অর্ডার। আর একটা জিনিস হচ্ছে আপনি টিডি, এমএট্রেড বা বড় বড় যে সকল প্ল্যাটফর্ম গুলো থাকে স্ক্রিপ্টিং করতে পারেন। আপনার যদি কোনো স্ক্রিপ্ট থাকে ওই স্ক্রিপ্ট আপনি রান করতে পারেন, ওটা করা পসিবল। আচ্ছা ওকে, এখন আরেকটা কোশ্চেন আসছে যে প্রশান্ত শাহ কোশ্চেন করছে যে টাইম ফ্রেমটা কনসিডার রাখা উচিত কিনা, যে টার্গেট ডেটে যদি এমন হয় যে লসে থাকে। আচ্ছা, ব্যাপারটা এরকম না। আমি আমার স্ট্র্যাটেজি যেটা ফলো করি, আমি আমার যে টার্গেট ডেট থাকে 2 মাস, আমি এক্সপ্লেইন করতে থাকলে সামনে আরো ক্লিয়ার হবে। যে প্রত্যেকটা স্টার্ট ডেটে আমি শুরু করি যে আমি রিনিউড একটা ইনভেস্টমেন্ট শুরু করছি, এবং প্রত্যেকটা টার্গেট ডেটে আমি মনে করি যে আমি আমার পোর্টফোলিও রিব্যালেন্স করব। সো ফর এক্সাম্পল ধরেন আমি সাপোজ এই এপ্রিলের যে 4 তারিখ পর্যন্ত আমার, সরি এপ্রিল 11 তারিখ আমার টার্গেট ছিল এখানে, আমার ধরেন অ্যাচিভ হয়ে গেছে ফেব্রুয়ারি 28 তারিখে। যেহেতু আমি এখন অ্যাচিভ হয়ে গেছে, আমি এখন এই যে নতুন যে শুরু করব মার্চের 1 তারিখে, তখন আমি যেটা করব, আমি চেক করে দেখব যেগুলো আমি হোল্ড করতেছিলাম বা আমি সেল করে দিছি অলরেডি, ওগুলা কি আমার জন্য আবার ইনভেস্টমেন্ট করব, ওগুলা কি আমাকে পরবর্তী 2 মাসে আবার 15% দিবে, নাকি আমি অন্য কোনো টিকার কিনবো যেটা আমাকে 15% দিবে, কোনটাতে সম্ভাবনা বেশি আমার 15% পাওয়ার, চার্ট ওয়াইজ বা ফান্ডামেন্টাল ওয়াইজ। সো আমি প্রত্যেকটা টার্গেট ডেট আমার অ্যাচিভ হওয়ার পরে বা প্রত্যেকটা স্টার্ট ডেটে আমি কাইন্ড অফ নতুন করে রিব্যালেন্স করতেছি আমার পোর্টফোলিও। আমি হয়তো সেল করে দিচ্ছি, হয়তো বা কিনতেছি। যদি আমার টার্গেট হয়ে অ্যাচিভ হয়ে, তাহলে নরমালি তো আমার সেল হয়ে যাচ্ছে বেশিরভাগগুলাই। আর একটা জিনিস আমি অনেক সময় করি যে অনেকগুলো টিকারে ধরেন আমি মনে করি যে 15% না, এটা আমাকে 30% 40% আরো বেশিও দিতে পারে। সেক্ষেত্রে আমি এটা জাস্ট সেল অর্ডার দিয়ে রাখি না, আমি যেটা করি অ্যালার্ট দিয়ে রাখি আমার টার্গেট প্রাইসে। আমি অ্যালার্ট দিয়ে রাখার পর আমি গিয়ে দেখি যেটা যে প্রাইসটা যে বাড়ছে, এটা কি আরো বাড়বে নাকি এটা আসলে আর বাড়বে না, বা এটা আসলে আমি কি আরো হোল্ড করতে চাই কিনা আরো 2 মাস। তো তার উপর ডিপেন্ড করে আমি করি। তো বেসিক্যালি মেন কথা হচ্ছে প্রত্যেকটা টার্গেট ডেট আমার কাছে নতুন করে ইনভেস্টমেন্ট করার মতো। যে আমার ধরেন এখানে আমার 991 টাকা আছে, তার মানে আমার এখন আমি হিসাব করি আমার কোনো ইনভেস্টমেন্ট আর নাই, আমার কাছে ক্যাশ টাকা আছে 991। আমি এটা এখন কোথায় ইনভেস্ট করবো সেটা দেখি, যেগুলো আমার আগের হোল্ডিং এ ছিল ওগুলো থেকে আমি ইনভেস্ট করতে চাই নাকি আমি নতুন কিছু ইনভেস্ট করতে চাই। অনেক সময় যেটা হয় আমরা ইমোশনালি অ্যাটাচ হয়ে যাই, মনে করে যে স্টক কমে গেছে এটা আবার বাড়বে। হ্যাঁ, অনেক সময় বাড়ে হোল্ড করে রাখলে, তাতে কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে এটা আবার বাড়বে আমি হোল্ড করে রাখলাম।
কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো বাড়বে না, আমার ওটা থেকেও ভালো হয়তো ক্যান্ডিডেট আছে, সেক্ষেত্রে আমি প্রিফার করি যে আমি এটাকে নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করাটাকে আমার কাছে বেটার মনে হয়। আর হচ্ছে সোফার এই স্ট্র্যাটেজি আমার জন্য কাজ করছে আর কি, কিন্তু হয়তো বা এটা আমাকে চেঞ্জও করতে হইতে পারে ভবিষ্যতে, যদি আমি যদি দেখি যে আমার ভুল হইতেছে এই স্ট্র্যাটেজিতে। আমার আমার মনে হয়েছে স্ট্র্যাটেজি ইজ ভেরি ভেরি গুড একটা স্ট্র্যাটেজি, বাট হ্যাঁ আপনার নলেজ বাড়ার সাথে সাথে আপনার স্ট্র্যাটেজিতে ডেফিনেটলি অনেক চেঞ্জেস আসবে, বাট আচ্ছা, মানে ইটস আমার থেকে ভালো লাগছে মনে হচ্ছে যে মানে আই থিঙ্ক আই এম অলসো গোয়িং টু ট্রাই টু ইউজ দ্যাট স্ট্র্যাটেজি। মানে শর্ট টার্ম যে সকল স্টকস গুলো আছে যেভাবে আপনি ক্যালকুলেট ভুলের জন্য। করতেছেন, বেশিরভাগ সময় দেখা যায় আমি আমার পোর্টফোলিও মানে ক্রিয়েট করে রেখে দিই, ধরেন আপনার ফিনভিজে বা ইয়াহু ফাইন্যান্সে কত দিয়ে কিনতেছি কত দিয়ে বিক্রি করতেছি, বাট আপনি এক্সেল এর মধ্যে যেভাবে জিনিসগুলো ক্যালকুলেট করতেছেন আগে থেকে, সেটা যদি করে রাখা যায় তাহলে হয়তো এক্সিকিউশন স্ট্র্যাটেজিটা আমার আরো বেটার হবে, রাইট, স্ট্রেস অনেক কম থাকে। আচ্ছা, স্ট্রেস অনেক কম থাকে। আমার আর কয়েকটা স্লাইড আছে, ওগুলো শেষ করে দিলেই আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আমি ধরেন লং টার্ম কিভাবে হোল্ড করি। এখন তো আমার 2 মাস করে করে দেখা গেল, বাট আমি যে অলওয়েজ যে 2 মাসে হোল্ড করতেছি এরকম না। সো প্রথমত হোয়েন টু বাই, কখন বাই করতে হবে সেটা আসলে এনামুল আমাকে দেখে অনেকবার শিখাইছে, যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইজ করতে হবে, চার্ট দেখে বুঝতে হবে যেটা এখন বটমে আছে বা এটা বাড়তে পারে, আরএসআই ম্যাকআইডি সব দেখে আমরা ধরেন বাই ডিসিশন নিব। সো এটা আমি আসলে এক্সপ্লেন করতেছি না, এক্সপ্লেনেশন হচ্ছে কখন সেল করতে হবে আমার স্ট্র্যাটেজিতে এবং কখন হোল্ড করব আমি। সেল কখন করতে হবে সেটা আমরা অলরেডি ডিসকাস করছি, যে যখন আমার টার্গেট গেইন হলো আমি সেল করে দিলাম, অথবা যখন আমার প্রাইস ড্রপ করলো আপ থেকে 10% আমি সেল করে দিলাম, আমি বের হয়ে গেলাম লস কাট করে। এরপর হচ্ছে আমি যদি রিব্যালেন্সিং করতে চাই, ধরেন এক্সাম্পল হচ্ছে আমার টার্গেট ডেট আসলো, বা টার্গেট ডেটে আমার 15% হয়তো অ্যাচিভ হয় নাই, কম হয়েছে, হয়তো বেশি হয়েছে, এরপরও কি আমি একটা স্টক হোল্ড করবো কিনা। যদি কম হয়, ধরুন আমার ধরুন সাপোজ 13% হলো টার্গেট ডেটে, আমি কি ওই স্টক হোল্ড করবো কিনা। এটা ডিপেন্ড করতেছে ওই মোমেন্টে আমার কাছে ওর থেকে বেটার কোনো ক্যান্ডিডেট স্টক আছে কিনা। ধরেন আমি দেখলাম যে ওই সার্টেন ডেটে গিয়ে আমার কাছে নতুন আরেকটা টিকেট পাইছি, যেটা আমার আগের যে হোল্ড আছে পোর্টফোলিওতে ওখানকার কোনটা থেকেও বেশি প্রমিজিং মনে হচ্ছে, যে আগামী 2 মাসে এই টিকেট আমাকে আরো বেশি সম্ভাবনা আছে 15% প্রফিট দেওয়ার এবং লস কম হওয়ার। তাহলে আমি অবশ্যই ওখান থেকে যেটা সম্ভাবনা কম ওটা সেল করে এটা কিনবো, কারণ আমার তো দরকার নেই, যেটা আমার কাছে ইনফর্মড বেশি ভায়াবল মনে হচ্ছে সেটা আমি কিনতে চাই, তো ওই সময় আমি সেল করি। সো এটা হচ্ছে তিনটা, যে কখন আমি সেল করি। এখন যেটা হচ্ছে কখন হোল্ড করি, এটা হচ্ছে আমার বেসড অন ডিউ ডিলিজেন্স। ফর এক্সাম্পল আমি যখন কিনতেছি, আচ্ছা ঠিক আছে না, সমস্যা নাই। সো আমি যখন কিনতেছি কোনো একটা আইটেম বা কোনো একটা স্টক, তখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি পুরো অ্যানালাইসিস করি যে স্টক 1 বছর পরে কতটুকু বাড়তে পারে, বা 6 মাস পরে বা 2 মাস পরে। আমি যদি মনে করি যে কোনো একটা আমি লং টার্মের জন্য কিনবো, সেক্ষেত্রে আমি ওটাকে হোল্ড করব। যেমন ধরেন আমি ইদানিং আমার কিছু কিছু স্টক আছে, যেমন একটা ইউইও, যেটা এনামল বলছিল যে ইউরেনিয়ামের প্রাইস বাড়বে। আমি অ্যানালাইজ করে দেখলাম যে ইউরেনিয়ামের প্রাইস যে কোনো সময় হুট করে বাড়বে, কিন্তু সেই যে কোনো সময় যে কখন আসবে আমরা আসলে সার্টেন না। যেমন ইউরেনিয়ামের প্রাইস যখন বাড়বে 50%, 100% বা আরো বেশিও বাড়তে পারে, কিন্তু সেটা 2 মাস পরে হইতে পারে, 6 মাস পরে হইতে পারে, আবার 2022 সালেও হইতে পারে। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা অ্যানালাইজ করলে সেটা বাড়বে এবং এটা আমি লং হোল্ড করতে পারি, সো আমি যদি ওই টাইপের কোনো টিকারে ইনভেস্ট করি তখন আমি এটা লং টাইম হোল্ড করে রাখবো। সেটা আমি ধরেন সেল করব না, যে আমার 8% লস হয়েছে তাও আমি সেল করব না, 20% প্রফিট হয়েছে তাও আমি সেল করব না। আমার কেনার সময় প্ল্যান যেটা আমি লং টার্ম হোল্ড করবো 2 বছর 2.5 বছর, সো আমি ওই কিনে জাস্ট ফেলে রাখবো। এটা হচ্ছে ব্যাপার। আবার হচ্ছে যেটা আমার ইনিশিয়াল পারচেজ প্ল্যান। তারপর হচ্ছে টার্গেট গেইন পার্সেন্ট। ধরেন নর্মালি তো আমার টার্গেট হচ্ছে 15% গ্রো করা, কিন্তু কোন একটা স্টক এমন হইতে পারে যে আমার মনে হচ্ছে এটা 15% না 100% ইজিলি যেতে পারে আগামী 3 মাসে বা 2 মাসে। সো ওইটা আমি হোল্ড করে রাখবো, আমার টার্গেট গেইন হওয়ার পরেও ওটা আমি সেল করতেছি না। এই কাজটা আমি করছিলাম এএমসি তে। এএমসি আমি কিনছিলাম 2 পয়েন্ট সামথিং করে, এবং ওসিজিন আমি কিনছিলাম 1 পয়েন্ট সামথিং করে। এগুলো আমার কাছে মনে হয়েছে এগুলো $5 প্লাস ইজিলি যাবে, গিভেন টাইম 2 মাস লাগুক 6 মাস লাগুক। সো আমি বিক্রি করি নাই অনেক দিন ধরে,
20% বা 15%, আমি এগুলো একটার মধ্যে 100% বেশি প্রফিট নিয়ে সেল করছি। সো এটা হচ্ছে প্ল্যানের মধ্যে। সো যখনই মেইন কথা হচ্ছে যখনই আমার টার্গেট হবে আমি লং হোল্ড করব কোন একটা টাকা জিনিস স্টকে, সেটা আমি কিনে ফেলে রাখবো। বাট যখনই আমার প্ল্যান হবে সুইং, যে আমি এটা দেখবো 2 মাস বা 1 মাস পরে আমি আগাচ্ছি পোর্টফোলিও গেইন, ওইটা আমি আর এই টাইপের স্টেজে যাব না, সেটা আমি 15% স্টেজে ফলো করব। আর লং হোল্ড যেটা, সেখানে আমি আমার ওভারঅল পোর্টফোলিওর খুব বড় পরিমাণে ইনভেস্ট করছি তাও না, আমি ইনভেস্ট করতাম নর্মালি 20 থেকে 25% কাইন্ড অফ রেখে দেওয়ার জন্য, বাট বাকিগুলো হচ্ছে আমার সুইং ট্রেড ছিল। আরেকটা জিনিস হচ্ছে আমি এরকম লং হোল্ড স্ট্রেটেজি ফলো করি কিছু ওটিসি ইনভেস্টমেন্টে, ওগুলাতে আমার মনে হয় যে এগুলা যেহেতু ওগুলা খুব একটা নোন না, হুটহাট ডাউন হলেও আমার কাছে মনে হচ্ছে ওদের টেকনোলজি ভালো, কোম্পানির ফাইন্যান্সিয়াল ভালো, লং রান এটা ভালো করবে, তখন আমি হোল্ড করি। সো এটাই আমার স্ট্র্যাটেজি ওভারঅল, মোস্টলি ওই 2 মান্থ স্ট্র্যাটেজিটাই আমি ফলো করি। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যদি আরো কোনো কিছু যদি কোশ্চেন থাকে বা সাজেশন থাকে তাও করতে পারেন। জি ভাই, মানে একটা জিনিস আমার একটা কনফিউশন ছিল যে আপনি যে আপনার মানে গেইন সব আপনি যে বলছিলেন যে একটু ক্যাপ করে রাখা, কিন্তু আপনি তো এখন বললেন যে আপনার কিছু স্টক আপনি 100% পর্যন্ত রান করতে দিচ্ছেন লং টার্ম হোল্ডের জন্য। তো এটা তাহলে আপনার স্ট্র্যাটেজিটা তাহলে বেশ সলিড, কারণ আপনি কিছু স্টকের ক্ষেত্রে আপনি আপনার গেইন ক্যাপ করে রাখতেছেন, কিন্তু যেটা হলো যে আপনার যেগুলাতে আপনার বেশি আপনি মানে শিওর যেসব স্টক নিয়ে, ওইগুলাতে কিন্তু আপনি রান করতে দিচ্ছেন ওই স্টক গুলাকে। তাইলে ওভারঅল আপনার স্ট্র্যাটেজিটা আসলেই অনেক ইন্টারেস্টিং এবং অনেক মানে স্ট্রং একটা স্ট্র্যাটেজি আমার মনে হচ্ছে, বিশেষ করে মানে বর্তমান মার্কেট কন্ডিশনে, যেখানে আসলে মানে সামনে কিন্তু মানে বড় সড়ক মানে আগামী 1 বছর 2 বছর বা 3 বছরের মধ্যে এটা বড় সড়ক যখন এটা কি আসতে পারে টেস্ট টাইপের কিছু। বুঝা মুশকিল। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে একটা কোশ্চেন করছিলেন হরিদাস ভাই, যে টিএসএম নিয়ে অ্যানালাইসিস করার কথা, মতো চলে গেছে। সো মেবি টিএসএম টা একটু দেখা যায়। আবির ভাই কি আছেন অ্যাভেলেবল? আমি আসলে বেবি সিটিং করতেছি আজকে। আচ্ছা, বাচ্চা RSI economic stimulation and আচ্ছা, আমি যদি ডেইলি চার্টে দেখি, নরমাল এখন যেটা আছে এটা ডেইলিতে বিয়ারিশ মোডে আছে, কারণ আমি দেখতেছি আমার আরএসআই ডাউন ট্রেন্ড, অ্যাকুমুলেশন যদি দেখি বা ডিস্ট্রিবিউশন, আমি দেখতেছি এটা রিসেন্টলি না, প্রায় অনেকদিন আগে থেকে, ডিসেম্বর থেকেই এটা স্লোলি আস্তে আস্তে সেল অফ হচ্ছে। যদিও প্রাইস বাড়ছে কমছে, কিন্তু এটা মানে ডিস্ট্রিবিউশনের মধ্যেই আছে। এই জায়গায় এসে এটা এখন আবার কিছুটা অ্যাকুমুলেশনে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে। আর যদি উইকলিতে যদি দেখি, সেম এই জায়গাটা কিছুটা দেখেন, আমরা যদি দেখি এখানে কিছুটা অ্যাকুমুলেশন ছিল, এরপরে প্রাইস বাড়ছে, কিন্তু আসলে আলটিমেটলি এটা কমছে, মানে সেল অফ হচ্ছে। যে রিটেলার যদি বা কিনছে, কিন্তু অনেকেই ইনস্টিটিউশন এটা আস্তে আস্তে সেল করছে স্লোলি, এবং স্টিল এটা ডাউন ট্রেন্ডে আছে, ম্যাক দিয়ে ডাউন ট্রেন্ডে। সো আমার মনে হয় এই মোমেন্টে এটা ডাউন ট্রেন্ডে আছে। এখন লং টার্ম হোল্ডের জন্য এটা ভালো কি খারাপ সেটা দেখার জন্য আমি যেটা চেক করি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। আমি যদি যাই, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কুইক কোয়েশ্চেন ছিল। আপনি যে বললেন ইনস্টিটিউশনরা এখন সেল করতেছে, রাইট? এটা কিভাবে বুঝলেন? এখন সেল করতেছে বলতেছি না, এই মাঝখানে দেখান। আমি এটা আমার যেটা ধারণা, এই জায়গায় কি হয়েছে, আমি দেখছি এই সময়টাতে অ্যাকুমুলেশন বাড়ছে, ভাই ভলিউম আমার ছিল বেশি অ্যাকুমুলেশন লাইনে। এখানে দেখেন প্রাইস আমার বেড়ে গেছে, বাট অ্যাকুমুলেশন তো বাড়ে নাই, সেল মানে যে আস্তে আস্তে কমছে। তার মানে হচ্ছে
এখানে যেটা হয়েছে যে কোনো একটা এন্টিটি আসলে সেল করছে এবং অন্য একটা এন্টিটি যে আক্স প্রাইস যেটা সেটা সেই আক্স প্রাইসে কিনতে থাকছে, মানে কেনা শুরু করছে। এবং আমি ধারণা করছি মোস্ট অফ টাইম আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে যে হয়তো ইনস্টিটিউশনও কিনতেছে কিছু বা রিব্যালেন্সিং হয়েছে বা রিটেলারও হয়তো অনেকগুলো কিনছে এই সময় অনেকেই, এবং এখান থেকে আবার ড্রপ হয়েছে। এখন যেটা হচ্ছে আবার যদি এই সময়টা দেখি আবার এটা অ্যাকুমুলেশন হচ্ছে এই সময় গিয়ে। তো এখন হয়তো আবার ইনস্টিটিউশনরা কেনা শুরু করছে বা অন্য কোনো একটা গ্রুপ হয়তো আবার কিনতেছে এই সময় গিয়ে। এখান থেকে হাই ভলিউম অর্ডার ট্র্যাক করা যায় যে ইনস্টিটিউশন অনেক হাই ভলিউম অর্ডার দিতেছে এরকম কিছু? এটা উইবুলে দেখা যায় যে লেভেল 2 অ্যাক্সেস থাকে। এখন যেমন এই চার্টটা হচ্ছে উইবুল চার্ট, মানে উইবুলে আমি নরমালি ট্রেডিং টু ইউজ করি, উইবুল ইউজ করি। উইবুল ইউজ করার কারণ হচ্ছে উইবুল আমাকে অনেকগুলা বাড়তি ইনফরমেশন দেখার সুযোগ দেয় এখানে। সো অ্যানালাইসিসের সময় আমরা যদি করতে চাই, যেমন এর কি বলতেছে অন্য যারা আছে যে অ্যানালাইসিসের রিপোর্ট অনুসারে কিন্তু ভালোই ওদের মানে আইডিয়া। শর্ট ইন্টারেস্ট আমি যদি দেখি ইনফরমেশন নাই আসলে এখানে। ইনস্টিটিউশনাল হোল্ডিং আমি যদি দেখি আমরা এখানে দেখতে পাই যে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে 53 মিলিয়ন বা ডিক্রিজ হচ্ছে 68 মিলিয়ন। নিউ যদিও বা 27 মিলিয়ন, যে নতুন ইনস্টিটিউশন গুলা 27 মিলিয়ন কিনছে, কিন্তু ওভারঅল কিন্তু আসলে কমছে। তার মানে হচ্ছে ওই সময় কিছু ইনস্টিটিউশন সেল করছে, কিছু ইনস্টিটিউশন বাই করছে। এটা কতদিনের দেখাচ্ছে ভাই এখানে যে ইনক্রিজ ডিক্রিজ, এটা কতদিন দেখাচ্ছে? এটা হচ্ছে কোয়ার্টার হিসাব করে, লাস্ট কোয়ার্টার যে রিপোর্ট যখন ছিল ওই রিপোর্ট অনুসারে ইনফরমেশন। আচ্ছা। আবার এখানে যে আমরা যদি লাস্ট 5 ডেজ এর যদি অর্ডার ফ্লো যদি দেখি, লার্জ স্কেল অর্ডার ফ্লো, ওখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইনফরমেশন। যেমন 27 তারিখে বেশ ভালো অর্ডার ফ্লো ছিল মানে লার্জ স্কেলে, বাট 30 তারিখে কমছে। সো ওভারঅল এখন যেটা হচ্ছে আমি যেটা দেখতেছি রাইট নাও এটা বিয়ারিশ, কিন্তু এটা লার্জ স্কেলে বাই চলতেছে। বাট এখনো এটা যেহেতু বুলিশ ট্রেন্ডে যায় নাই, কিছুদিন আরো ওয়েট করে দেখা উচিত, হয়তোবা যেতে পারে আগামী সপ্তাহে বা তারপরে। বাট কোনো কনফার্মেশন কোনো ইয়া নেই আর কি, যে ইন্ডিকেশন নাই এটা বাই করবে না করবে। আচ্ছা, এখন যেটা প্রশ্ন করা হয়েছে যে 1 মিনিট, এটা আসলে 1 মিনিট চার্টই। 1 মিনিটে যদি দেখি আমরা 1 মিনিট চার্টে যেটা হচ্ছে যে আরএসআই একদম ডাউন ট্রেন্ডে আছে, 30 এর কাছাকাছি চলে গেছে। ম্যাক আইডি কিছুটা উঠছিল, উঠে আবার ডাউনে যাচ্ছে, মানে গতকালকে আবার প্রাইস ফল করছে এই কারণে। এবং গতকাল আমরা যেটা দেখি মার্কেট ক্লোজ হওয়ার আগ মোমেন্টে বেশ ভালো ভলিউম নিয়ে এটা ডাউন হয়ে গেছে, মানে 1 মিনিট চার্টে। তার মানে যেটা রাইট নাও কোনো কনফার্মেশন দিচ্ছে না। আগামী কালকে যদি কনফার্মেশন দেয় যেটা আপে যাবে তাহলে হয়তো তখন কিনা যায়। আমি যদি 5 মিনিট চার্ট দেখি ওখানেও একই ইন্ডিকেশন আসলে, যে এখন এটা ডাউন ট্রেন্ড ইন্ডিকেশন দিচ্ছে আমাকে। 1 আওয়ার চার্ট সেটাও সেম। ওভারঅল এই মোমেন্টে আসলে ডিসিশন মেক করা যাচ্ছে না চার্ট থেকে আমার মতে, কারণ আমি যদি দেখি সব প্রত্যেকটা ইন্ডিকেশনই ডাউন ট্রেন্ডের দিকে আছে। আপনার ওবিএমটা কি ভলিউম চার্ট, রাইট? ওবিবিও হ্যাঁ, এটা তো অনব্যালেন্স ভলিউম, এটা হচ্ছে অ্যাকুমুলেশন লাইন। এডিএলটা অ্যাকুমুলেশন, ওকে। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন করছে যে কোন রেঞ্জে চেক করা বেটার। যেটা বিষয় সেটা হচ্ছে এটার আসলে ডেফিনেট কোনো ইনফরমেশন নাই। নরমালি আমরা যেটা করি, আমি যেটা করি ডেইলিতে প্রথমে দেখি আমরা, যে ডেইলি থেকে শুরু করবেন যে ডে ওয়াইজ কি হচ্ছে। আর একটা জিনিস দেখার বিষয় সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রেন্ড। যেমন ধরেন এখানে ছিল কি রেভিনিউ লাস্ট যখন কোয়ার্টার রিপোর্ট ছিল 12.87, এখন হচ্ছে 12.72, তার মানে ওদের রেভিনিউ কমছে আসলে। সো রেভিনিউ কমার কারণে ওরা আসলে একটু বিয়ারিশ মুডে গেছে। এর আগেরটা যদি আমরা দেখি রেভিনিউ কমার পরে বেশ কিছুদিন বিয়ারিশ মুডে যায় ডেলিতে, তারপর আবার আস্তে আস্তে আপ হয়। সো এই ক্ষেত্রে রেভিনিউর পরে বিয়ারিশ মুডে এখনো যাচ্ছে। সো আমাদের উচিত আরো কিছুদিন ওয়েট করা, যে দেখা যায় এটা আসলে কনফার্মেশন পাওয়া যে আপ হবে কি ডাউন হবে। আর উইকলিও দেখতে পারেন যে উইকলিতে আসলে কি অবস্থা। উইকলি যদি আমরা যদি দেখি এখন এখানে, সেক্ষেত্রে আমরা যে ইনফরমেশন পাচ্ছি যে কিছুদিন আগে যে জানুয়ারিতে অনেক হাইতে ছিল আরএসআই, এটা আস্তে আস্তে কুল ডাউন হচ্ছে। সো উইকলি হিসাব করলেও এটা উইকলি তো এখনো এটা বিয়ারিশ মুডে আছে। নেক্সট আমি যেটা দেখি এন্ট্রি নেওয়ার জন্য 15 মিনিট চার্টটা হচ্ছে বেটার। 15 মিনিট আরএসআই যদি লো থাকে
মানে সেই হ্যাঁ। সময় মানে আমি যদি এন্ট্রি নেই আর কি, শিওর যে আমি আজকে এটা কিনবো, সেই ক্ষেত্রে তখন 15 মিনিট মিনিট চার্টে বা লোয়েস্ট আরএসআই কেনা বেটার। কারেক্ট, এক্স্যাক্টলি। ওটা হচ্ছে যদি ডিসিশন নেওয়া হয় যে আমি এটা কিনবো, আমার সবকিছু ঠিক আছে চার্ট, তখন 15 মিনিট চার্ট দেখে আমি সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন থেকে কিনে ফেলবো যে কখন কেনা উচিত। যেমন 15 মিনিট চার্ট ওয়াইজে এটা কিন্তু এই যে প্রাইসটা 116.65, এটা কিন্তু সে খুব হোল্ড করার চেষ্টা করতেছে। সো কেউ কিনলে এই প্রাইসে থেকে কিনতে পারে আসলে। আচ্ছা, এরপর আরো কিছু জিনিস আমি ইনফরমেশন যদি দেখতে চাই দেখতে পারি যে ফাইন্যান্সিয়াল বা ইনকাম স্টেটমেন্ট গুলো আসলে কেমন চেঞ্জ হচ্ছে, ওদের রেভিনিউ কি হয়েছে, কমছে, যে লাস্ট কোয়ার্টার থেকে কোয়ার্টার রেভিনিউ আরো ফল করছে সেমিকন্ডাক্টরে, এবং অপারেটিং ইনকাম কমছে। ব্যালেন্স শিট যদি দেখি আমি, সেটা হচ্ছে ওদের অ্যাসেট বাড়ছে কিছুটা, সেই হিসেবে ডেপ্টও বাড়ছে। ক্যাশ ফ্লো যদি দেখি, ওদের ক্যাশ ফলো অপারেটিং ইনকাম থেকে অনেক কমছে, যে 29.79 বিলিয়ন থেকে 8 বিলিয়ন হয়ে গেছে। এটা কিন্তু মানে তোরা খুব একটা সেল করতে পারে নাই, এবং এটা মেক্স সেন্স যেহেতু সেমিকন্ডাক্টর শর্টেজ চলতেছে আমাদের এখন। সেমিকন্ডাক্টর যে শর্টেজটা, এটা কবে না, এবং ওরা ফাইন্যান্স নেওয়া শুরু করছে মিলিয়ন, ওরা 513 মিলিয়ন ফাইন্যান্স নিছে। সো যেটা হচ্ছে তার মানে সেমিকন্ডাক্টর মার্কেটটা কবে থেকে আসলে আবার গ্রো করা শুরু হবে এখন এক্স্যাক্টলি শিওর না। ট্রাই করা হচ্ছে যেটাতে গ্রো করে, হয়তো কিছুদিন টাইম লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমি হলে পার্সোনালি যেটা করতাম, এখনই এটি না নিয়ে ওয়েট করতাম যে সেমিকন্ডাক্টর নিয়ে ভালো কোনো পজিটিভ রিপোর্ট আসা শুরু হয় কিনা, বা কোভিড সিচুয়েশনটাও ইমপ্রুভ হওয়া দরকার আছে, যেহেতু কোভিড সিচুয়েশন এখন আবার খারাপ হচ্ছে বিভিন্ন দেশে। সো ওটারও ইমপ্যাক্ট পড়তে পারে, যে মালামাল পাঠানো, কাঁচামাল কালেক্ট করা। সো ওভারঅল আমি হয়তো ওয়েট করবো এটা কেনার আগে, যদি আমার এটা হোল্ড করার ইচ্ছা হয়। আর আর কোনো প্রশ্ন আছে কিনা? আমি আশা করি আমি ক্লিয়ার করতে পারছি আমার মতামতটা। আচ্ছা, আর একটা প্রশ্ন করছে আরএমটিআই। আরএমটিআই তো এনামল ভালো বলতে পারতো। আবির ভাই, আপনি আরএমটিআই নিয়ে কিছু বলবেন? আসলে চার্ট ডিটেলস না দেখে আসলে করা ঠিক হবে না, আমি তো এখন কম্পিউটারের সামনেই নাই। তো আচ্ছা আচ্ছা, এনামুলকে জিজ্ঞেস করলে ও গ্রুপে বলতে পারবে। নেক্সট টাইম এটা গ্রুপের আমি প্রশ্ন এনামল বলতে পারবে, বাট চার্ট ওয়াইজ আরএমটিআই এখন অ্যাকুমুলেশনের উপর দিয়ে আছে আসলে। আমি যদি দেখি না, আমি ডেইলিতে যতদূর জানি আরএমপি এর দুইটা সাপোর্ট আছে, একটা হচ্ছে 90 সেন্ট আর একটা হচ্ছে 80 সেন্ট। সো এই দুইটা সবসময় কয়েকদিন ধরে সে বাউন্স ব্যাক করতেছে। 90 সেন্টে গেলে সে আবার $1.10 হয়ে যাচ্ছে, আবার কমে কমে 90 সেন্টে এসে আবার বাড়তেছে। তো সো মানে এখন আরএমটিআই আমি এই যদি দেখি, পিরিয়ডে আছে আর কি। আমি দেখতে এখন পারো। যেটা দেখতেছি যে ডেতে যে লং টার্মে যদি দেখি, দেখেন এই যে 83 বা উপরে যদি বলি, এই যে সাপোর্টটা আছে 0.93 বা 90, এখানে যেটা আছে লোয়েস্ট 87। সো এই জিনিসটা সে বারবার রিবাউন্ড করতেছে। আর যদি আমি যদি দেখি যে আমার অ্যাকুমুলেশন লাইন বা ব্যালেন্স ভলিউম, এটা আসলে লং টার্ম অ্যাকুমুলেশনের মধ্যে দিয়ে আছে কাইন্ড অফ, ডেইলি হিসাব কাউন্ট করলে আমি। সো কেউ যদি এখন এন্ট্রি নিতে চায়, এন্ট্রি নিতে পারে, মানে খারাপ পজিশনে নাই, কেননা ম্যাকডিও ডেইলিতে একটু উপরে উঠছে। বাট ওভারঅল এটা এখন আসলে কাইন্ড অফ অ্যাকুমুলেশনের প্রতি আছে। এটা তখনই নড়বে যখন এটার কোনো নিউজ আসবে বা গুড কোনো ইন্ডিকেশন আসবে যে এটা ভালো কিছু করতেছে। তার আগ পর্যন্ত প্রবাবলি এটা খুব একটা নড়াচড়া করবে না, আপ ডাউন হতেই থাকবে অল্প কিছু প্রাইসের মধ্যে, যে ধরেন 1.2। বাট খারাপ না, কারণ কেউ যদি 0.9 কিনে 1.2 তে সেল করে, তাহলে কিন্তু অনেক প্রফিট, 30% এর মতো বা আরো বেশি প্রফিট, আসলে 30% ভাই প্রফিট। ভাই এই যে আপনি যে ভাই একুমুলেশন হচ্ছে, এই ডিসিশনটা কিভাবে নিচ্ছেন? এটা প্রাইস পয়েন্টে একুমুলেশন হচ্ছে। এটা এই কারণে নিচ্ছি, যেমন ধরেন এই জায়গায় যেটা হয়েছে, যখন 1.31 ছিল, এখানে অনেক আপ হয়েছিল প্রাইস। এটা কিন্তু এটা লং টার্ম অ্যাকুমুলেশন ছিল। দেখেন লাইন, আমি কিভাবে দেখালে বোঝা যাবে, টিএনএক্সপি চার্টটা দেখি, তো নাই ইনফরমেশন দেখতেছি, আর কাকে দেখানো যায়। ঠিক আছে, টেসলার কি অবস্থা? আচ্ছা, টেসলা সেম, এখান থেকে অ্যাকুমুলেশন হচ্ছে। অন্য অন্য কি আছে? আচ্ছা, কোন টিকার সাজেশন যেটা ধরেন শুধু সেল অফ হচ্ছে? আচ্ছা, টুইটারের চার্টটা দেখি আমরা। এখানে দেখেন কি হচ্ছে টুইটারের চার্টের লাইনে ডেইলিতে,
এই জায়গাটা দেখতেছি আমরা, দেখেন অ্যাকুমুলেশন অনেকটা অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন লাইন ফ্ল্যাট টাইপের, কিছুটা আপ ডাউন হয়েছে বাট ফ্ল্যাট। সো প্রাইসটাও দেখেন খুব বেশি আপ ডাউন না, এই জায়গাটা সে প্রাইসটা ফ্ল্যাট হয়েছে, এখানে ফ্ল্যাট, এবং প্রাইস আপ হওয়ার পরে কোনো সেল অফ হয় নাই, কিন্তু এই জায়গায় দেখেন কিছু একটা ঘটছে এবং প্রাইস ফল করছে, বাট খুব বেশি না। তার মানে হচ্ছে অল্প একটু ফল করলেও যারা বিগ হোল্ডার তারা কিন্তু এটা সেল করে নেয় আসলে ওভাবে। এখানেও এটা অ্যাকুমুলেশনে ছিল, এই জায়গায় আমরা দেখতেছি প্রাইস বাড়তেছে এবং খুব কেনা হচ্ছে। যে এখানে যদি দেখেন আর্নিং রিপোর্টের পরে ওদের আর্নিং রিপোর্টটা নিশ্চয়ই ভালো ছিল এবং খুব ভলিউমও বাড়ছে, পরবর্তীতে ভলিউম দিয়ে প্রাইস আপ হওয়া শুরু হয়েছে। এখানে যদিও বা সেল অফ হয়েছে কিছু, বাট খুব বেশি না, আগের জায়গায় আবার চলে আসছে। সো এটা কন্টিনিউয়াসলি দেখেন অ্যাকুমুলেশনের মতোই ছিল, কিন্তু লাস্ট যখন ফাইন্যান্সিয়াল রিপোর্টটা আসছে ওটা খারাপ ছিল। ওটা খারাপ হওয়ার কারণে যখন সেল অফ হয়েছে তখন খুব মানে ড্রাস্টিক্যালি ডাউন হওয়া শুরু হয়েছে। এখন সিমিলারলি আমরা যদি আরএমটিএ তে দেখি, আরএমটিএ তে যেটা হচ্ছে দেখেন লং টার্ম ধরে 1.98 গেল, 98 থেকে প্রাইস ফল করে $1 আসছে ঠিকই, কিন্তু দেখেন সেল অফ হয় নাই। যে এখানে যেরকম হয়েছিল যে এই প্রাইসে উঠার পরে হুট করে অনেক সেল অফ হয়েছে, ডাউন ট্রেন্ড, এখান থেকে আবার অনেক প্রাইস কমে সেল অফ হয়েছে, বিগ রেড বার দেখতেছি আমরা, যেটা ইন্ডিকেট করতেছে প্রচুর ভলিউম সেল হয়েছে। বাট এখানে দেখেন 1.9 থেকে কমে আমার বিলো $1 আসার পরেও ওই পরিমাণ কিন্তু হাই ভলিউমের রেট আমার নাই সেল অফ। সো হচ্ছে যারা হোল্ডার, বড় বড় হোল্ডার আছে, তারা আসলে সেল করতেছে না। রিটেলাররা হয়তো পেনিক হয়ে সেল করছে, কিছু হয়তো ইনস্টিটিউশন এটা হয়তো সেল অফ করছে, বাট ওভারঅল খুব বেশি না। সো যখন এটা নিয়ে পজিটিভ কোনো ইনফরমেশন আসবে, পজিটিভ কোনো নিউজ আসবে, এটা আবার ধুম করে লাভ দিবে। দেখা যাচ্ছে রাতারাতি দেখা যাচ্ছে কোনোদিন এটা 50%, 100% বা আরো বেশি গ্রো হবে। সো যদি কারো যদি প্ল্যান হয়ে থাকে লং টার্ম হোল্ড করবো, আমি 1 বছর হোল্ড করি, 2 বছর হোল্ড করি, আমার কোনো সমস্যা নাই, আমি হোল্ড করতেই থাকবো। 2 বছর, 2.5 বছর পরে হলে আমি গিয়ে সেল করব। যখন আমাকে এটা 100% বা 200% দিবে, দেন ইটস ভালো, কোনো সমস্যা নাই। ডেইলি চার্ট দেখলে কি পুরো ট্রেন্ড চলে আসে? অলওয়েজ আসবে তা না, অনেক সময় চেঞ্জ আসে। যেমন আপনি উইকলি যদি দেখেন, আপনি দেখবেন চার্টে চেঞ্জ আছে, যে এখানে উইকলি বাড়ছে কমছে। বাট উইকলি চার্টটা যেটা হয়, উইকলি চার্ট যদি দেখেন এই আইএমটি, সেটাও দেখবেন এখানে এই ফ্ল্যাট লাইন ছিল, এরপর ওই সময় কমছিল, বাট এরপর আবার ফ্ল্যাট লাইন, যে অ্যাকুমুলেশন। কিন্তু উইকলিটা সবসময় কারেক্ট আইডিয়া দেন এই কারণেই, উইকলি অনেক সময় খুব হাই ভলিউমে সেল হয়, আবার পরের উইকে হাই ভলিউমে বাই হয়, যেহেতু একটা 7 দিনের অ্যাকুমুলেশন ঘটায়। সো এটা বোঝা মুশকিল আসলে। বাট ডেইলিটা মোর ওভার একটা ভালো ইন্ডিকেশন দেয় যে আসলে খুব ড্রাস্টিক্যালি কোনো কিছু সেল হচ্ছে বা হচ্ছে কিনা, বাই হচ্ছে কিনা। আর যদি লোয়েতে যে আমরা 1 আওয়ার, এটা আসলে খুব বেশি ইনফরমেশন দেয় না, কেননা এটা হচ্ছে প্রত্যেকটা আওয়ারে চেঞ্জ হয়ে থাকে, 24 ঘন্টার জন্য 24টা ক্যান্ডেল, সব বোঝা মুশকিল এক্ষেত্রে। আচ্ছা, আমাকে আরেকটা কোশ্চেন করা হয়েছে, সেটা হচ্ছে মামুন ভাই করছেন যে ওটিসির কোনো টিকার আছে কিনা যেগুলোর প্রসপেক্ট ভালো। সো পার্সোনালি আমার কাছে, আমি কয়েকটা ওটিসি হোল্ড করতেছি। আমি জানি না আমাদের এখানে হয়তো ম্যাক্সিমাম ওটিসি তে ট্রেড করেন না। আমি আবার ওটিসি তে হচ্ছে লং টার্ম ইনভেস্টর, আমি যেগুলো কিনতেছি এগুলো আমি 2 বছর, 4 বছর, 5 বছর ধরে আমি সেল করবো না, জাস্ট কিনে রাখতেছি। ভাই ওটিসিটা কি? ওটিসি হচ্ছে ওভার দ্য কাউন্টার, ওরা হচ্ছে নাসডাক বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মতো লিস্টেড না। ওটিসি প্রাইস অনেক কম থাকে, বেশিও থাকতে পারে। সো ওগুলা হচ্ছে ধরেন যারা এখন এত বড় কোম্পানি হয় না যে লিস্টেড হবে, তারা বেসিক্যালি অনেক স্টার্টআপ থাকে, যারা ধরেন স্টার্টআপের টাকা পয়সা জোগাড় করতে পারতেছে না নর্মালি এঞ্জেল ইনভেস্টরদের থেকে, তাদের অনেকে ওটিসিতে আসে। আবার অনেকেই আছে এরকম যে আগে নাসডাকে ছিল বা এনওএসি তে ছিল, কিন্তু খারাপ করছে, প্রাইস ফল করতে করতে $1 নিচে চলে গেছে, তখন এগুলো ডিলিস্টেড হয়ে গেছে, নাসডাক ডিলিস্টেড হয়ে গেছে, ডিলিস্টেড হয়ে ওটিসিতে চলে গেছে। ওটিসি কি ওটিসি আপনি কিনেন কোন প্ল্যাটফর্ম থেকে? ওটিসি আমি কিনি এসসিএস ওয়েব থেকে এবং ফিডিলিটি থেকে। ওটিসি মানে মনে করেন যে যদি এরকম আপনি ইউএসএ তে থাকেন, এখন কানাডিয়ান স্টক আপনি কিনবেন, বা একটা মানে লন্ডন স্টক এক্সচেঞ্জের, অস্ট্রেলিয়ান স্টক এক্সচেঞ্জের এরকম স্টক গুলা কিনবেন, ওইগুলা কিন্তু আপনার ওটিসি থেকে কিনতে হবে। হ্যাঁ,
যেমন কিছু কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল দেওয়া যেমন বক্স ওয়াগন যদিও বা রবিনহুডে পাওয়া যায়, বক্স ওয়াগন কিন্তু ওটিসি। তা এরকম অনেকগুলা বড় বড় কোম্পানি আছে যেগুলো আসলে ওটিসি, যদিও বা এগুলা রেগুলার মার্কেটেও আছে, কিছুটা এডিআর এক্সচেঞ্জ হয়ে আসে এগুলা। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং যে ভক্সওয়াগন কিন্তু চাইলেই কিন্তু ইউএসএ তে ওরা লিস্ট করতে পারে, কিন্তু দে ডোন্ট কেয়ার। ওরা ওদের ফাইন্যান্সিয়াল কন্ট্রোল দিবে না। আচ্ছা, ওটিসির মধ্যে আমি যদি বলি, আমার কোশ্চেন করা হয়েছে যে আমি কোন নাম শেয়ার করতে পারি কিনা, এটা একটা RXMD। সো RXMD আমি হোল্ড করতেছি। এটা আমার কাছে মনে হয়েছে এটা লং টার্ম এটা ভালো করবে, বিশেষ করে ওদের ফাইন্যান্সিয়াল রিপোর্টের উপর বেস করে। ওদের রেভিনিউ অনেকগুলো নাসডাক লিস্টেড কোম্পানি থেকে বেশি, এবং যদি চার্টও যদি দেখেন, আমি ডেইলিতে যাই, তাহলে দেখতে পারবেন যে লং টার্ম ধরে ওরা আসলে অ্যাকুমুলেশন, লং টার্ম বলতে হিউজ লং টার্ম, 2018-12 আগে থেকে দেখেন কন্টিনিউয়াসলি এটা গ্রো হচ্ছে, যে জাস্ট মানুষজন অ্যাকুমুলেট করতেছে। তো যে ওটিসি হচ্ছে আসলে লং প্লে, কিছু কিছু ওটিসি এটা হয়তো একদিনে পারবে না, 2 দিনে পারবে না, কিন্তু হয়তো 3 বছর পরে হয়তো অনেক বেশি জাম্প দিতে পারে। আবার ওটিসি আবার রিস্কিও, এমন হইতে পারে আপনার টাকা পুরোই শেষ, কোম্পানি পুরো লস খেয়ে মার্কেট আউট হয়ে চলে যাবে। সো ওটিসিতে রিস্ক অনেক বেশি, সেই জন্য আমরা আসলে ওটিসি নিয়ে ডিসকাস করি না। এটা যার যার রিস্ক টলারেন্স বা আইডিয়ার উপরে। এবং ওটিসি আসলে নর্মাল চার্ট ওয়াইজ দেখে ট্রেডিং করা মুশকিল, খুবই ভোলাটাইল। সো ডিউ ডিলিজেন্স না করে ওটিসি ইনভেস্ট করা ঠিক না। এখন RXMD এখন ভাই একটা জিনিস ভাই, 0.9 মানে ওটিসি, ভাই একটা জিনিস, মানে ওটিসিতে যে রিস্ক, মানে এটা কিন্তু মানে মনে করেন যে আপনি যদি ওটিসি ওই স্টক গুলা কিনেন যেগুলা মনে করেন যে হয়তো টরন্টো স্টক এক্সচেঞ্জ বা এরকম মানে লন্ডন স্টক এক্সচেঞ্জ ওগুলাতে লিস্টেড, তাইলে কিন্তু মনে হয় যে একটা ওটিসি ওই ওটিসিটা কিনার যে রিস্ক আর নাসডাকের স্টক কিনার রিস্ক যেটা কিন্তু সেম। কিন্তু আপনি যদি ওইরকম একটা কোম্পানির স্টক কিনেন যেটা মানে কোনো স্টক এক্সচেঞ্জে লিস্ট করা নাই, ওইটা জাস্ট মানে একটা ওইভাবে মানে প্রাইভেটলি কি করা হচ্ছে, ওইটা হ্যান্ডেল করা হচ্ছে, ওইটাতে মনে হয় রিস্ক বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ওটাতে অবশ্যই রিস্ক বেশি। সো নর্মালি এটা আসলে যার যার আইডিয়ার উপরে যে ইনভেস্ট করবে, আমি আসলে রিকমেন্ড করবো না কাউকে ওটিসিতে ইনভেস্ট করতে যতদিন না এটা সম্পর্কে প্রপার আইডিয়া এবং নলেজ হয়। এটা পুরাই আলাদা একটা জায়গা। যাক, আমাকে নামের কথা বলা হয়েছে যে আমি বললাম RXMD একটা আছে, এটা আমার কিন্তু কেন অনেক কমে, আমি কিনছিলাম জানুয়ারিতে এই সময়ে 0.4 করে কিনছিলাম আমি, এটা আসলে 0.04 করে। এটা অনেক হাই থেকে আমি সেল করি নাই, কারণ আমার গোল হচ্ছে এটা ধরে রাখা 2-3 বছর। এটা আমার ইনভেস্টমেন্টও কম, অবশ্য $500 ইনভেস্টমেন্ট। সো এটা আমার টার্গেট হচ্ছে এটা 10 গুণ 15 গুণ হলে হবে, না হলে নাই, টাকা গেলে যাবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা খুবই প্রমিজিং, এটা বাড়বে। তো এরকম আরেকটা আমি কিনছি মেড এক্সাক্ট, এটাও ফার্মা কোম্পানি। এটারও কাহিনী অন্যরকম। তবে আমি এটা সম্পর্কে আমি যেটা জানি, এটা খুব শীঘ্রই, হয়তো 4 মাস 5 মাস লাগতে পারে এট বেস্ট, এটা নাসডাকে লিস্টেড হয়ে যাবে। তখন হয়তো রবিনহুড থেকে কিনা যাবে এটা আসলে। সো এই আর কি, এরকম কিছু আছে, আরো কিছু আছে, যেমন AITX একটা আছে, ওটাও আমি কিনছি। আচ্ছা, যাই হোক, অন্য কোনো প্রশ্ন আছে কি? ওটিসি আমরা বাদ দিই, কারণ আমরা ওটিসি থেকে দূরে থাকি। সো মুভিং অ্যাভারেজ নিয়ে একটা প্রশ্ন আসছে যে মুভিং অ্যাভারেজ ফলো করি কিনা। মুভিং অ্যাভারেজ আসলে ফলো করি, কিন্তু খুব বেশি ফলো করি না আমি। কিন্তু দেখি আমি চার্ট ওয়াইজ অনেক সময় চেক করা হয়। বাট যেহেতু আমি নর্মাল 1-2 দিন বা ট্রেড করি না বা উইকলি ট্রেড করি না, সুইং ট্রেডের প্ল্যান থাকে। আমার আইডিয়া বেসিক্যালি থাকে যে দেখার যে চার্ট ওয়াইজ কোথায় আছে, অ্যাকুমুলেশন কেমন হচ্ছে, ওগুলোর উপর ভিত্তি করে যে ইন্ডাস্ট্রিটা আসলে গ্রো হইতে পারে কি পারে না, ওটা দেখে আমি কিনি। মুভিং এভারেজে জাস্ট একবার দেখিনি যে এটা আসলে এভারেজ থেকে ডাউন হচ্ছে নাকি আপ হচ্ছে, বাট খুব বেশি ফলো করি না। আর এরপর আসলে আমার আসলে এক্সপিরিয়েন্স অনেক কম। আমি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে আমি এনামুলকে জিজ্ঞেস করি মোস্ট অফ দ্য টাইম। আর কোনো প্রশ্ন আছে বা আর কোনোটা দেখতে হবে? আচ্ছা, ওটিসি আর প্রি আইপিও যেটা ইনভেস্ট করে মানুষ, ওটা কি সেম জিনিস? লাইক আইপিও তে যাওয়ার আগে অনেকে স্টক কিনে না, যে ওগুলোকে মানে আপনার ওগুলোকে ওটিসি হিসেবে কাউন্ট করে? ভালো কোম্পানি কিন্তু ওইভাবে ওরা অ্যাভেলেবল করে না যে আপনি ওটিসির মাধ্যমে কিনবেন, মানে যেগুলো এটা প্রিআইপিও।
ওটা আসলে ডিপেন্ড করে। ম্যাক্সিমাম কোম্পানি যেগুলো আছে যারা আইপিও হয়ে আসে ওগুলো ওটিসি ট্রেড হয় না। হ্যাঁ, কিছু কিছু হয়, আবার সবগুলো হয় কিছু না। হ্যাঁ ওটিসিতে যে ভালো কোম্পানি নাই তা কিন্তু না, ওটিসিতে কিছু কিছু কোম্পানি ভালো আছে। যেমন ধরেন আপনি দেখবেন ওটিসিতে কোম্পানি আছে $50, $60 বা $100 উপরেও ট্রেড হচ্ছে। এটা হচ্ছে যে ধরেন কিছু কোম্পানি আছে ওটিসিতে, ওরা ধরেন কোম্পানি খুলছে কিন্তু ওদের কারোর কাছ থেকে ইনভেস্টমেন্ট পাওয়ার মতো ওয়ে নাই, কিন্তু ওদের শুরু করার জন্য ধরেন $5 মিলিয়ন দরকার। তখন ওরা কি করে, ওরা একটা আনরেগুলেটেড একটা মার্কেটে ওরা স্টক খুলে ওরা শেয়ার কিছু ছেড়ে কিছু ইনভেস্টর কালেক্ট করে, যেটা কাইন্ড অফ অনেকটা হচ্ছে লোন টাইপের কাজের মতো কাজ করে শুরুতে। সো এই টাইপের কিছু আইডিয়া দিয়ে শুরু হয়। বেসিক্যালি আপনি চাইলে আপনি একটা কোম্পানি খুলে ওটিসি করে ফেলতে পারেন, এখানে কোনো রেগুলেশন নাই, কোনো রিপোর্ট জমা দিতে হয় না এরকম। সো হাইলি ওই রিস্কি। আমার মনে হয় ওইগুলা থেকেই আসলে দূরে থাকা উচিত, মানে যারা এরকম কোনো জায়গায় লিস্টেড না। মানে আচ্ছা, আর একটা কথার কোশ্চেন আস্ক করা হয়েছে যে CWX টা দেখার জন্য, এটা দেখে আমরা শেষ করে দিই। আমার কোনো আইডিয়া নেই কোম্পানি সম্পর্কে। এটা কি, এটা এই যে ওটিসিটা কি, যিনি প্রশ্ন করেছিলেন যে CWX যেটা বেচে নাকি অন্য কোনোটা? যসময় এটা হবে না, ইকুইটি। ওকে, TSC তে আছে RSI, MACD, ভোকাবুলারি, ADL হচ্ছে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন লাইন। MACD এর যে ফুল অ্যাব্রিভিয়েশন, আমার এক্সাক্ট অ্যাব্রিভিয়েশনটা আমার মনে নেই। এটা হচ্ছে আচ্ছা, MACD হচ্ছে শর্ট ফর মুভিং এভারেজটাই দেখে, বাট এটা জাস্ট নর্মাল যে 50 ডেজ SMA বা ওই টাইপের না। MACD-টাও আসলে শর্ট ফর মুভিং এভারেজ, এটা মুভিং এভারেজ ইন্ডিকেট করে। RSI যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এটা ইন্ডিকেট করে যে আমাদের ওভারসোল কিনা বা কিনা, এটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স হচ্ছে RSI। CWX টা দেখার জন্য বলছেন, CWX টা যদি দেখি আমি, আচ্ছা এটা যদি দেখি, এটা কিন্তু আসলে অ্যাকুমুলেশনের মধ্যে দিয়েই আছে। সো আমি এক্সপেক্ট করতেছি এটার হয়তো প্রবাবলি ইনস্টিটিউশন হোল্ডিং অনেক বেশি হইতে পারে ভালো। এটার এই মোমেন্টে এটা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড কোনো কিছু না দিলেও লং টার্ম চার্ট ওয়াইজ আমি যেটা বলতে পারি, এটা লং টার্ম হোল্ডের জন্য খারাপ না, কারণ এটার চার্ট ভালো, দেখতে ভালো, কোন রকমের রেড প্লাক্স চার্ট আমি দেখতেছি না। তবে ওদের যেটা আছে যে ওরা কি করতেছে, ওরা অফারিং করতেছে। তো সাধারণত অফারিং করলে প্রাইস কিছু কমে, সো এই কারণে ওদের প্রাইস ফল করছে, যে 10 টাকা থেকে 9 টাকা ফল করছে অফারিং এর কারণে। এবং এটা কেনার জন্য যেটা দেখা উচিত সেটা হচ্ছে যে অফারিং যে করতেছে এটার শর্তগুলো কি কি, এটাকে অফারিং করার সাথে সাথে কি ওরা আবার বাই সেল করতে হবে নাকি পারবে না, ওটার উপর ডিপেন্ড করে প্রাইস হয়তো ফল করতে পারে অথবা হোল্ড করবে, ডিপেন্ড করবে। বাট চার্ট ওয়াইজ এটা ভালো দেখতে এখন। আর ওদের ব্যালেন্সের নিচে কিছুটা ঝামেলা হয়েছে, যার কারণে ওরা যেটা করতে সেটা হচ্ছে ওদের যে টাকা পয়সা নেই ওদের হাতে, কমছে। টাকা পয়সা তো আছে, তারপর ওদের কোনো কারণে কিছু এক্সপেন্ড করবে, কিছু একটা করবে ওদের আরো ক্যাশ দরকার, এটার জন্য ওরা 300 মিলিয়ন অফারিং করছে। ওদের অপারেটিং ইনকামও ভালো, বাট ইনভেস্টমেন্ট থেকে কমছে, ফাইন্যান্সিয়াল তো কমই আছে ভালো। ওদের ইনফরমেশন গুলো নাই কারণ, আচ্ছা ওদের এইসব ইনফরমেশন নাই কেননা এটা হচ্ছে নাসডাক বা NYSE তে লিস্টেড না, সো যার কারণে এটা কানাডিয়ান স্টক। সো আমরা, আচ্ছা অর্ডার ফ্লো আসছে বাট ইনস্টিটিউশন হোল্ডিং নাই, সো ইনফরমেশন আমাদের কাছে কম আছে, বা এই ইনফরমেশন গুলো আসলে আমাদের কাছে নাই এটার। আমি এটা সম্পর্কে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড কোনো নলেজ নাই, আমি শিওরলি জানি না, বাট চার্ট এটা খারাপ না, চার্ট ওয়াইজ মনে হচ্ছে এটা হয়তো লং হোল্ডে বাড়বে আরো, এবং বেড়ে কতটুকু যাবে সেটা আমি জানি না। এখানে $11 একটা রেজিস্ট্যান্স আছে, $11 বেশি যাওয়ার জন্য কঠিন হবে। আচ্ছা, এটা 2006 সাল থেকে এখন পর্যন্ত $11 বেশি যেতে পারে নাই, এবার $11 কাছাকাছি গেছে, এরপর অফারিং করছে, করে আবার কমায় নিয়ে আসছে। সো আমি শিওর না যে এটা আসলে কি হবে, এরা শুধুমাত্র ডিভিডেন্ড দেয়, সো যার কারণে ইনস্টিটিউশনাল হোল্ডিং হবে অনেক বেশি।
আমি পার্সোনালি হলে এটা এটা কিনবো না, কারণ এটা সম্পর্কে আমি মিক্স ফিলিং পাচ্ছি, কোনো অ্যাসিওরেন্স দিতে পারতেছে না যেটা কোন দিকে যাবে। সো আমি জানি না। ধন্যবাদ। এনামুল হয়তো ভালো বলতে হবে আরো। ভাই এটার কোনো আমি যেটা দেখলাম ফিডেলিটিতে দেখতেছি যে এখানে কোনো আসলে ইনস্টিটিউশনাল হোল্ডিং এটার নাই দেখাচ্ছে। মিউচুয়াল এটা ফান্ড থাকবে না। মিউচুয়াল এটা ফান্ডে আছে থাকবে। 1.6%। আচ্ছা, এটা থাকবে না কারণ হচ্ছে এটা ইউএসএ লিস্টেড না, কানাডাতে লিস্টেড। আচ্ছা, উনি আসলে সিড এক্সডব্লিউ বলছে, আমি দেখতে ভুল করছি। সিএক্সডব্লিউ টা চার্টে এখন ডাউন ট্রেন্ডে আছে। ওদের আর্নিং ছিল, গ্রো করছে, প্রাইস বাড়ছে, এরপর এখানে ফল করছে, এখন এটা আবার ডাউন ট্রেন্ডে ডেইলিতে। উইকলিতেও ডাউন ট্রেন্ডে আছে। আর আমি যদি আওয়ারলিতে দেখি 1 আওয়ার চার্ট, 1 আওয়ার চার্টে এটা একটু আপ ট্রেন্ড আছে, এটা আর এসে একটু হয়েছে। আচ্ছা, এখন ডেইলিতে দেখার পরে এই স্টকের 90% হলো ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড, ইনসাইডার, এগুলো মিলে 10% শুধুমাত্র বাইরে আছে। এটা আমি যেটা মনে হচ্ছে এটা আরো ফল করবে, ফল করে 7.37 দিকে যাবে। 7.37 যদি ভাঙতে পারে তাহলে সেটা আরো অনেক নিচে চলে আসবে। এই রেঞ্জ পর্যন্ত আসতে পারে, $5 পর্যন্ত চলে আসতে পারে যদি এই আমাদের এই সাপোর্ট গুলো যদি ভেঙে ফেলে। এটা হচ্ছে একটা ভালো সাপোর্ট আছে 6.93। সো এটা ওয়েট করা উচিত যে এটা আসলে কি ব্রেক করেই করে না। এবং কিন্তু যদি এমন হয় যেটা যদি ট্রেন্ড রিভার্সাল দেখা যায়, যেমন যেটা এখানে দেখা গেছে যে ফল করছে আবার ফল করছে, এরপরে দেখেন হ্যামার ক্রিয়েট করছে কিছু, একটার পর একটা হ্যামার ক্রিয়েট করে এটা আসলে আপ ট্রেন্ড দেখা গেছে। সো এই সময়টা বোঝা গেছে যে এটা ট্রেন্ড রিভার্স করছে, এটা আবার বুলিশ হয়েছে। সো তখন কেনা যাইতো, কিনে এটা আবার আপ হয়েছে, এখানে আবার সে আপওয়ার্ড ট্রেন্ড ব্রেক করছে, ব্রেক করে আবার ডাউন হয়েছে কিছুটা। তো এই সময় বোঝা যায় সে এখন আবার কিছুদিন সাইডওয়েজে থাকতে পারে বা কমবে। সো এরপরে সে কমছে। So, আমি যেটা বলবো এটা এখন না কিনে ওয়েট করতে, যে এটা 7.37 বা আরো ফল করে করে কিনা। আর যদি এটা যদি ব্রেক করে ট্রেন্ড যদি আপ হয় বলতে এটা যদি ব্রেক করে আবার যে 8.87 বা ধরেন হ্যাঁ, যদি ব্রেক করে আপওয়ার্ড এবং এটা যদি ব্রেক করে ফেলে তাহলে তখন কেনা উচিত। তখন এটা আবার আপের দিকে যাবে এবং ভালোই আপ হবে। এটা যদি আমাদের যদি এই ট্রেন্ডটা যদি আবার ব্রেক করে ভলিউম নিয়ে যে $8, সে আমি আশা করতেছি এটাও তখন ব্রেক করে ফেলবে। সো এটা দেখে তারপর কেনা উচিত। আচ্ছা ঠিক আছে, তাইলে এটুকুই ইনফরমেশন। কোনো কোশ্চেন থাকলে ডিসকর্ডে কোশ্চেন করলেই হবে। আশা করি বুঝতে পারছেন, অনেক লম্বা সময় আজকে আমাদের সেশন হইলো। তো সবাইকে ধন্যবাদ থাকার জন্য একসাথে বা জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি নাই। ওকে, হ্যাঁ, ধন্যবাদ না সবাইকে। ভাই, আপনার টাইমের জন্য ভাই অনেক ধন্যবাদ, এই যে আপনাকে, আচ্ছা ইনামল ভাইকে, আর বাকি সবাই। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।